10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। এদেশে আর কেউ না খেয়ে থাকবে না, বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 15 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1527 জন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাল দেশব্যাপী সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। এবং ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে নতুন জোট গঠন, থাকছেন ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারী দেখা দেওয়ার পর সরকার খাদ্য উৎপাদনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি বলেছেন, সরকারের নানা পদক্ষেপে খাদ্য উৎপাদন নিশ্চিত হয়েছে। দেশের প্রতিটি মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গণভবন থেকে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন সরকার প্রধান। কৃষি মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য সংস্থার যৌথ উদ্যোগে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস 2020। দিবসটির এবারের প্রতিপাদ্য, সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসাবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী দেশের খাদ্যের উৎপাদন বাড়াতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। জানান, ডিজিটালাইজেশনের সেবায় উপকৃত হচ্ছেন প্রান্তিক কৃষক। ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে। সেই সাথে সাথে কৃষক উপকরণ যাতে পায় তার ব্যবস্থা আমরা নিয়েছি। সেদিকে লক্ষ্য রেখে আমরা টিএসপি সার যেটা 80 টাকা ছিল সেটা 22 টাকায় কমিয়ে এনেছি। এমপিও 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 থেকে 16 টাকায় আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। আর বিশেষ করে জৈব সার যাতে ব্যবহার হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকার প্রধান। প্রত্যেকটা কাজের লক্ষ্য আমাদের কৃষকদেরকে সুবিধা দেওয়া। করোনা ভাইরাস আজকে সারা বিশ্বকে নাড়া দিয়েছে। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে। শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিয়েও কাজ করছে সরকার। মৎস্য উৎপাদন, মাছ, মাংস, ডিম, তরি, তরকারি, সবজি সবকিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার জন্য গবেষণা করে করে আমরা সেই উৎপাদন বৃদ্ধি করে তার জন্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে থাকে সে ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি। বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। ক্ষুধা মুক্তির লড়াইয়ে গত এক বছরে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট আজ চলতি বছরে যে বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করেছে তাতে 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে 75তম স্থানে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 88তম। কেবল সূচকের অবস্থানে অগ্রগতি নয়, যে 4 মাপকাঠিতে বিচার করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স করা হয় তার সবগুলোতেই গতবারের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5623 জনে। এছাড়া 24 ঘন্টায় নতুন শনাক্ত 1527 জনকে নিয়ে দেশে এখন করোনা রোগীর সংখ্যা 3,86,086 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে আরও 1,500-এর মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। হাসিব বিল্লার আরও একটি প্রতিবেদন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী সারা দেশে ২৪ ঘন্টায় ১,৫০০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৬,০০০ মানুষ। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০০ অধিক। করোনা শনাক্তে ২৪ ঘন্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩,৫০০টি নমুনা পরীক্ষার ফলাফল এটি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন ১৫ জন, এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ২ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ৫,৬০০। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে মৃত ১৫ জনের মধ্যে ৫০ 4 জন এবং ৬০ 11 জন। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.২৫%, রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭.৮৯ এবং মৃত্যুর হার ১.৪৬%। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আবার যে কোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। বাংলাদেশ সহ ৫টি দেশ থেকে আগত ব্যক্তিদের জন্য নতুন নিয়ম জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই ৫ দেশের সফর ও পর্যটক ভিসাধারীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য অবশ্যই বৈধ ফিরতি টিকিট থাকতে হবে। কোনো যাত্রীর ফিরতি টিকিট না থাকলে তাকে বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে নোয়াখালী অভিমুখে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লং মার্চ শুরু করেছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ। সকালে রাজধানী শাহবাগ থেকে লং মার্চ কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি পালিত হচ্ছে। ধর্ষণ সংস্কৃতি থেকে, এই দুঃশাসন থেকে, ফেসিবাদ থেকে আমরা মুক্তি চাই। এই জন্য আজকে নারী, ছাত্র, যুব সংগঠন সহ সারা দেশের মানুষের সাথে নিয়ে আমরা আজকে এই শাহবাগ থেকে যে লং মার্চ শুরু করছি। এই লং মার্চে যে যেখানে আছেন সেখান থেকে সমর্থন জানাবেন, শরিক হবেন, অংশগ্রহণ করবেন। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামীকাল দেশব্যাপী সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। দেশের ৬,৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সকাল ১০টায় সব বিটে একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরলে ধর্ষণ থেকে মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম দল আয়োজিত ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান জাফরুল্লাহ চৌধুরী। ফাঁসি দিয়েছে থামবে না, একমাত্র চিকিৎসা সুস্থ গণতন্ত্র। সুস্থ গণতন্ত্রই এই রোগের চিকিৎসা। এই রোগের চিকিৎসা জনগণের হাতে ক্ষমতা দেওয়া। আগামীকাল অনুষ্ঠেয় ঢাকা ৫ আসনের উপনির্বাচন সামনে রেখে গত মধ্যরাত থেকে আগামী ৩ দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া আজ রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এদিকে আগামীকালের নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোতে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা ৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী রেডিমেড গার্মেন্টসের ৩টি কার্টন থেকে ৩৮,৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় ১,১৬,০০,০০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি সাদিয়া আফরিন। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক ৪০ সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট।
Crown Cement, quality changes the nation. বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। এবার জানিয়ে দিব দেশের বাইরের খবর। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার আগে জম্মু ও কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল তা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে নতুন একটি জোট গঠন করেছে। কাশ্মীরের প্রভাবশালী প্রায় সব দলই এই জোটে আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। অন্যান্যদের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও সদ্য কারামুক্ত মেহবুবা মুফতির দল এই জোটে রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আবদুল্লাহ জানান, নতুন এই জোটের নাম পিপলস অ্যালায়েন্স ফর গুক্কার ডিক্লারেশন। এই জোটে ফারুকের দল ছাড়াও রয়েছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, পিপলস কনফারেন্স এবং পিপলস মুভমেন্ট। বৃহস্পতিবার ফারুক আবদুল্লাহর বাসায় বিষয়টিতে বৈঠক অনুষ্ঠিত হয়। নোভেল করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 11 লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমণ শনাক্ত হয়েছে 3,92,00,000-এরও বেশি মানুষের, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 2,94,00,000 করোনা রোগী। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ অত্যাবশ্যক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ জুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। ফ্রান্সে একদিনেই 30,000-এরও বেশি নতুন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমণের লাগাম টেনে ধরতে বর্তমানে প্যারিস সহ 9টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সে নতুন করে 30,621 জনের দেহে এই ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল 22,591। সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউরোপের অন্যান্য দেশও। এই মহাদেশের লাখ লাখ মানুষকে এখন কঠোর বিধিনিষেধের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। বৃহস্পতিবার ফ্রান্সের পাশাপাশি পোল্যান্ড ও ইতালিও একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-19 রোগী পেয়েছে। রাশিয়াতে একদিনেই করোনা ভাইরাসে আক্রান্ত 286 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহামারী শুরুর পর দেশটিতে আর কখনোই একদিনে এত জনের মৃত্যু হয়নি। করোনায় ইউরোপে এখন প্রতিদিনই গড়ে 1000 মানুষের মৃত্যু হচ্ছে। এদিকে ইউরোপে করোনার সংক্রমণ বৃদ্ধিকে উদ্বেগের বিষয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় সংস্থাটি মহাদেশটির বিভিন্ন দেশের সরকারকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান ডাক্তার হান্সি হেনরি পি ক্লোক বলেছেন, কোভিড-19 এখন ইউরোপে মৃত্যুর 5ম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে প্রায় 7 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা মার্চে মহামারী শুরু হওয়ার পর সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণের ঘটনা। ডাক্তার হান্স বলেন, বিভিন্ন দেশের সরকারের বিধিনিষেধগুলো কঠোর করা খুবই প্রয়োজন। এদিকে ভারতে গত 24 ঘন্টায় 63,371 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হলেন 73,70,468 জন। ওই সময়কালে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে 63,000 ও 28,000। তবে ভারতে কোভিড আক্রান্তদের দৈনিক মৃত্যুর সংখ্যা কমছে, বাড়ছে সুস্থ হওয়ার হারও। এখন পর্যন্ত সেখানে 64,53,779 জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভারতের মোট আক্রান্তদের 87.56% সুস্থ হয়ে উঠেছেন। আর গত 24 ঘন্টায় সুস্থ হওয়ার সংখ্যা 70,338 জন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সাইদুল্লাহ, রেডিও টুডে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। নানা উদ্যোগের পরও রাজধানী বাজারগুলোতে কমছে না আলুর দাম। সেই সাথে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। আর ইলিশের প্রজনন মৌসুম চলায় মাছের দামও বেশ চড়া। রাজধানীর প্রায় প্রতিটি বাজারেই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। সেই সাথে অন্যান্য সবজির দামও আকাশ ছোঁয়া। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। দাম বৃদ্ধির কোনো সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। টমেটো আছে 100 টাকা কেজি, গাজর আছে 80 টাকা কেজি, বেগুন গোলটা আছে 80 টাকা কেজি, চিচিঙ্গা আছে 70 টাকা কেজি, পটল আছে আপনার 60 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা,
কচুরমুখী 50 টাকা, আলু কেজি 50 টাকা, কাঁচামরিচের কেজি 200 টাকা। হয়তো আমদানি কম, আপনার বর্ষাকাল তো আপনার অনেক ক্ষেত্র মনে করেন নষ্ট হয়ে গেছে এই কারণে। ইলিশের প্রজনন মৌসুম চলছে, তাই দেশে ইলিশ আহরণ রয়েছে বন্ধ। এর প্রভাবও পড়েছে রাজধানীর বাজারে। বড় বাইং মাছ বেচতে আসছি 600 টাকা কেজি, দেশি বাইং। লইট্টে আছে 120 টাকা কেজি, তপসি আছে 400 টাকা কেজি, নদীর তপসি। গুলশা ট্যাংরা আছে 500 টাকা কেজি। তেমন বেশি না, তবে হালকা বাড়ছে। ইলিশ মাছটা নাই সেই কারণে। বন্যার অজুহাতে সেই যে চালের দাম বেড়েছিল তা আর কমছেই না। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। মিনিকেট ব্যস্ত আছি আপনার 57-58 টাকা, আটার সেল ব্যস্ত আছি 49 টাকা, আর মোড়া সেল তো নাই। নাজির চাইলে এখন 55 টাকা ভালো না। আপাতত এই যে যেটু বাড়ছে বাড়ার মধ্যে খারাপ আছে, সামনে সিজন আছে, হয়তো অগ্রহণের পরে যদি কমে আর কি। একইভাবে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়, আদা বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এছাড়া ডিমও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সয়াবিন তেলের দামও বাড়তির দিকে। পেঁয়াজের দাম ঠিকই আছে, সপ্তাহখানিক ধরে 90 টাকা বিক্রি করতেছে। আদা দাম ঠিক আছে 240 টাকা, রসুন 100 টাকা 90 টাকা। তেলের দাম বাড়ছে আপনি লিটারে 5 টাকা। এখন যেমন 5 লিটার রূপচাঁদা বেচতেছে 540 টাকা। বাজারে বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছেন ক্রেতারা। পণ্য মূল্য নিয়ে তারা হয়ে পড়েছেন হতাশ। 40 টাকা নিচ্ছে গত সপ্তাহে, এই সপ্তাহে বেশি। কি করবেন আপনি? দাম বাড়লে কি করবেন, কমবে কি করবেন? গভর্নমেন্টে কি করবো? গভর্নমেন্টের উপর থেকে বলে দিচ্ছে যে তো বাড়ার ইসলাম। এখন এরা বাড়তি বেচতেছে। ট্রাইবোনা হয়েছে, এগুলো ডাইরেক্ট অসহায় দেওয়া উচিত। অন্য পণ্যের দামও আগের সাথে চড়া দাম, যে আমরা হিমশিম খাইতেছি, নিতে একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছি। তবে গরু, খাসি আর মহিষের মাংসের পাশাপাশি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। শুনছিলেন মোশকায়েত মাশরাকের প্রতিবেদন। এবার খেলাধুলার খবর। ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর আজকের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। সর্বশেষ জানিয়ে দিব ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশ এলাকার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা 1 ডিগ্রি কমে রাত 8টায় হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায় বজায় থাকতে পারে। রাত 10টায় তাপমাত্রা আরও 1 ডিগ্রি কমে 29 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে, যা বজায় থাকতে পারে মধ্যরাত পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 71%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 107, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। এদেশে আর কেউ না খেয়ে থাকবে না, বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 15 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1527 জন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাল দেশব্যাপী সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। এবং ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে নতুন জোট গঠন, থাকছেন ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন। Radio Today, 90.6 FM